our tested friend during our liberation war. They supported us. Not only that, after 75, when we mother, brothers, everybody, only we two survived. So they get me shelter. সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যে জাতিসংঘের মহাসচিব আসছেন একটা বিশেষ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন। যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন, তাহলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে অপসারণ করে সেই স্থলে শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন? ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন, এবং শুধুমাত্র যে রাজনৈতিক অঙ্গনেই আলোচনা চলছে তা কিন্তু নয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, সেখানেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। এবং সেখানে করে নাই আল্লামা সাইদি হুজুরের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, কিন্তু উনি দুশ্মন হয়েছিলেন কেন জানেন? উনি কিন্তু একমাত্র মানুষ যেখানে সংসদে দাঁড়ায়া ভারতের বিরুদ্ধে কথা কইছে, যেখানে গেছে ভারতের বিরুদ্ধে কথা বলছে। আজকে যে ভারত বিরুদ্ধে আন্দোলন চলতেছে, আমরা বুঝতে পারছি যে ভারত আমাদেরকে গ্রাস করে খায় ফেলছে, 54 বছর আমাদেরকে শেষ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ 14 মার্চ 2025, এই মুহূর্তে সকাল 10টা। আমাদের এখনকার এই মুহূর্তের আলোচনার বিষয় হচ্ছে সেনাপ্রধান ও ইউনূসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে শেষে। প্রিয় দর্শক, আপনাদের মতামত নিশ্চয় আছে, আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন। 2018 সালে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস ঢাকায় এসেছিলেন। সেই সফরকে সামনে রেখে মিডিয়ায় ব্যাপক হাইপ উঠেছিল। সেই সফরের লক্ষ্য, উদ্দেশ্য এবং সফরকে ঘিরে 1 মাস ধরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো নানা ধরনের বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু এবার জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে গণমাধ্যমে কোনো বিশেষ রিপোর্ট নেই, আলাদা আলোচনা নেই, মানে একদম কবরের নিস্তব্ধতা। যাই হোক, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তির প্রশ্ন হচ্ছে যে ধরনের মর্যাদা পাওয়ার কথা ছিল গণমাধ্যমে জাতিসংঘের মহাসচিবের এই সফরটি, সেটা পায়নি। যাদের করার কথা ছিল বা নজরদারি করে গণমাধ্যমে এই বিষয়গুলো আনার প্রয়োজন ছিল, তাদের সম্ভবত ব্যর্থতা আছে। এই ব্যর্থতা ব্যক্তিগতভাবে আমার নয়, কারণ আমি সরকারের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই, একজন সাধারণ মানুষ এবং একজন সাধারণ সাংবাদিক। যাই হোক প্রিয় দর্শক, 7 বছর পর জাতিসংঘের মহাসচিব আবারও বাংলাদেশে এলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে। একটা খবর চাউর হয়েছে মানে ফেসবুকে দেখা যাচ্ছে যে জাতিসংঘের মহাসচিব আসছেন একটা বিশেষ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন। যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন, তাহলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে অপসারণ করে সেই স্থলে
শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা হবে। এই ধরনের প্রচার নিশ্চয়ই আপনারাও দেখেছেন। এই প্রচারের উদ্দেশ্য কি বা এই প্রচারের সত্যাসত্য কি সেটা নিয়েও আলোচনা করব। এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসা মানে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা। আজকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি প্রতীকী রোজা রেখেছেন। তিনি দুপুরের দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে। সেখানেই ইফতার করবেন, কক্সবাজারের রোহিঙ্গাদের কথা শুনবেন, তাদের সমস্যা সংকট জানবেন, পাশাপাশি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, সুযোগ সুবিধাও দেখবেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে। জাতিসংঘ ইতোমধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য একটা জোরালো তৎপরতা হাতে নিয়েছে, বিশেষ করে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর। অনেকে বলছেন যে আশার একটা আলো দেখা যাচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেবার ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে করিডোর স্থাপন করে তাদেরকে ফেরত পাঠানো হবে কিনা, বা অন্যান্য কি কি উদ্যোগ নেওয়া হবে, যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে। যাই হোক, 2018 সালে অ্যান্তোনিও গুতেরেস তিনি কিন্তু রোহিঙ্গা শিবির পরিদর্শনে এবং এই সংক্রান্ত কাজেই এসেছিলেন। সেই সময় সমগ্র মিডিয়া বলেছিল যে শেখ হাসিনা একজন বিশ্ব নেতা, যে কারণে তার ডাকে অ্যান্তোনিও গুতেরেস ঢাকায় এসেছেন। প্রিয় দর্শক, তো দেখুন, অ্যান্তোনিও গুতেরেস ঢাকায় এলেন 4 দিনের সফরে। তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে ইউনূসের আহ্বানে সাড়া দিয়েছেন। এটা মোহাম্মদ ইউনূসের অবশ্যই একটা ক্রেডিট যে তিনি কিছুদিন আগে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যার তদন্ত করিয়েছেন। এরপর জাতিসংঘের 2 মানবাধিকার কমিশনকে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে আরো যত গণহত্যা হয়েছে বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো যেন মানবাধিকার কমিশনে নথিভুক্ত করা হয়। প্রিয় দর্শক, খুব তাৎপর্যপূর্ণ জাতিসংঘ মহাসচিবের এই সফরটি। প্রথমত, যে জাতিসংঘ মহাসচিব তিনি এই সময়ে এসে রোহিঙ্গা ইস্যুর সমস্যা সমাধানের জন্য একটা পথ তৈরি করতে যাচ্ছেন, অনেক দূর এগিয়েও গেছেন। আপনারা জানেন যে মিয়ানমারের এই রাখাইন অঞ্চলটুকু এখন আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই জন্য বাংলাদেশ সরকার তো বটেই, জাতিসংঘের তরফ থেকেও আরাকান আর্মির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আরাকান আর্মি ইতিমধ্যে প্রতিশ্রুতিও দিয়েছে যে তারা একটা সুবিধাজনক সময়ে, দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের বা প্রত্যাবাসনের ব্যবস্থা করবে। তাহলে এটা নিশ্চয়ই বড় একটা দিক। এটা হচ্ছে এই সফরের প্রথম গুরুত্বপূর্ণ দিক। এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকে আসি। বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে দেশ কোন দিকে যাচ্ছে, দেশের গতিপথ কি হবে, গণতন্ত্র এবং সুশাসন নিশ্চিত হবে কিনা, এগুলো নিয়ে নাগরিক সমাজের সঙ্গে একটা বৈঠকে মিলিত হবেন অ্যান্তোনিও গুতেরেস। এটা শনিবারের আসলে কর্মসূচিতে রয়েছে। এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চলমান সংস্কার নিয়ে সুস্পষ্টভাবে কথা বলবেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি সংস্কার কমিশনগুলোর সঙ্গেও আসলে কথা বলবেন, কি ধরনের সংস্কার হচ্ছে, সেই সংস্কারে জাতিসংঘের কতটুকু অংশীদারিত্ব নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এখন এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে যদি রাখি, এর বাইরে আরো কিছু অজানা ভূ রাজনৈতিক দিক রয়েছে। দেখুন, যখন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাবার একটা তুমুল প্রয়াস চলছে, তখনই জাতিসংঘের মহাসচিবের এই ঢাকা সফর। এখন দেখুন, ভারতের যারা বাংলাদেশ বিষয়ক অপনীতি তৈরি করেছে তাদের খুব কষ্ট হচ্ছে যে বাংলাদেশকে কেন আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা গেল না। এর একটা ব্যাখ্যা আছে। কারণ বাংলাদেশে প্রগতিশীল, তাদের মতে প্রগতিশীল যে সরকারটি 16 বছর তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং সকল প্রয়োজন সার্ভ করেছে, তারা তো এই মুহূর্তে নেই। সুতরাং তাদের বাইরে যারাই ক্ষমতায় আসবে তারাই জঙ্গিদেরই প্রতিনিধিত্ব করছে। এই যে বয়ান, সেই বয়ান আসলে মুখ থুবড়ে পড়েছে। এক্ষেত্রে ভারতের অপনীতি প্রণয়নকারীরা আসলে প্র্যাগমেটিক কর্মপন্থা তৈরি করতে পারেননি। তারা আসলে বোঝেননি যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে কি ধরনের পরিবর্তন এবং গতিপথ তৈরি হতে পারে বাংলাদেশে। তো যাই হোক, জঙ্গি রাষ্ট্রের তকমা না দিতে পেরে নানা ধরনের ফন্দি ফিকির
আমরা দেখছি তাদের মধ্যে। এখন দেখুন, স্টারলিং বাংলাদেশে আসবে। স্বাভাবিকভাবেই ডেমোক্রেটদের সঙ্গে যেহেতু ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক ছিল, তো ডেমোক্রেটরা তো এখন ক্ষমতায় নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবার কথা ছিল না মোহাম্মদ ইউনূসের, কিন্তু এর মধ্যে একটা চমৎকার সুযোগ পেয়ে গেলেন। ইলন মাস্ককে কাছে টানলেন ট্রাম্প। ট্রাম্পের ডিপ স্টেট এই মুহূর্তে ইলন মাস্ক, কারণ ইলন মাস্ককে দিয়ে ট্রাম্পের প্রশাসন সফল হতে চাইছে। তো ইলন মাস্কের সঙ্গে আগে থেকেই পরিচয় এবং সম্পর্কের জায়গা তৈরি করাই ছিল ডক্টর ইউনূসের। ফলে এই যে ইলন মাস্ক এখন স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে দিচ্ছে, এটাও একটা অভাবনীয় দিক। প্রিয় দর্শক, স্টারলিংক নিয়ে যারা সমালোচনা করছেন, মতামত দিচ্ছেন যে স্টারলিংক আসলে ইন্টারনেটের ব্যয়ভার বেড়ে যাবে, তারা কিন্তু অধিকাংশই ভারতের অপনীতির সমর্থক। তো এই ভারতের অপনীতির যারা সমর্থক, তাদের জানা থাকা প্রয়োজন যে একই সময়ে ভারতেও স্টারলিং সেবার কার্যক্রম উন্মুক্ত হচ্ছে। মানে বাংলাদেশের সঙ্গে যেমন হচ্ছে একইভাবে ভারতেও হচ্ছে, কারণ ভারত দীর্ঘদিন ধরে স্টারলিং সেবা আনার জন্য চেষ্টা করছিল। ইলন মাস্ক চিন্তা করলেন যে যেহেতু বাংলাদেশে আমরা এই সেবা দেব, সুতরাং ভারতকে কেন বঞ্চিত করব, ভারতকেও দেই। এ কারণেই আমি বলবো যে যারা সমালোচনা করছেন তারা তো ভারতের ওই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র এই বয়ানের অনুসারী আর কি। তো তাদের জানা থাকা দরকার এই তথ্যটি। প্রিয় দর্শক, তো আমরা যেটা দেখছি যে ইউনূসের সঙ্গে, মানে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা কৃত্রিম দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে। কেন জানেন? যে এই দ্বন্দ্ব তৈরি করার মূল টার্গেট কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান বা ইউনূস নন। এটার মূল টার্গেট হচ্ছে ইনস্টিটিউট হিসেবে সেনাবাহিনীকে ধ্বংস করা। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী এই সেনাবাহিনী। এখন সেনাবাহিনীকে যদি নানাভাবে বিতর্কিত করা যায়, তাহলে এর ফলাফল বা এর সুবিধা কার পক্ষে যাবে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। সেটা কোনোভাবেই বাংলাদেশের পক্ষে যাবে না। ওই যে কথা আছে না, নাক কেটে হলেও যাত্রা ভঙ্গ করব। তো একটা গল্প আমি আপনাদেরকে বলতে চাই যে একটা জিন এসে দুজন ব্যক্তিকে বলল যে তোমরা কি চাও আমার কাছে, যা চাইবে তাই পাবে, তবে প্রথম জন যা চাইবে দ্বিতীয় জন তার দ্বিগুণ পাবে। তো ঘন্টা ব্যাপী দুইজন মানে একে অপরকে বললো যে তুমি আগে চাও, তুমি আগে চাও। তো কেউই আর আগে চাইলো না। কেন আগে চাইলো না? যিনি আগে চাইবেন ডাবল পাবেন তার দ্বিতীয় জন, সেই জন্য কেউ চাইলো না যে আমার সাথে যিনি আছে সে বেশি লাভবান হোক। শেষমেশ এই দুইজন মারামারি কাটাকাটি করতে করতে কি সিদ্ধান্ত নিল জানেন? প্রথম একজন সিদ্ধান্ত নিল যে আমার একটা হাত, একটা পা, একটা চোখ নষ্ট করে দাও। তার মানে আমার একটা হাত, একটা পা, একটা চোখ নষ্ট হয়ে গেলে বাকি আমার পাশে যে আছে তার দুটো করেই নষ্ট হবে। এই যে প্রতিহিংসা, এই প্রতিহিংসাই আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমি আমার ক্ষতি করে হলেও অন্যের বড় ক্ষতি করব, সেটাই তো দেখা যাচ্ছে। তো জাতিসংঘের মহাসচিবের এই আগমনের মধ্য দিয়ে যে ধরনের খবর চাউর করা হচ্ছে, যে গুজব গুঞ্জন, এগুলো আসলে একেবারেই ডাহা গুজব, ডাহা গুঞ্জন। আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যেতে চাই যে এই সফরটি এমন সময়ে করলেন যখন মোহাম্মদ ইউনূস চীন এবং জাপান সফর করবেন। মানে 26শে মার্চ তিনি চীনে যাবেন, এর পরপরই তিনি জাপান যাবেন। তার মানে বাংলাদেশের সামনে অভূতপূর্ব কিছু দুয়ার উন্মোচিত হচ্ছে। অনেক অনেক ব্যর্থতা রয়েছে এই অন্তর্বর্তী সরকারের, কিন্তু একা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস তার ইমেজে যে কাজগুলো করছেন এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। প্রিয় দর্শক, সেই জন্য আমরা সাধুবাদ জানাতে চাই। আর এর আগে আমি আমার আলোচনায় বলেছিলাম যে অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ কর্মতৎপর হতে পারছে না। এই কন্টেন্ট করার পরের দিনই দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের অপপ্রচারগুলো এক একটি করে ধরে ধরে জবাব দেওয়া হচ্ছে। ভালো, আমাদের মতো যারা নাগরিক হিসেবে কাজ করেন, যারা সচেতন করেন বিভিন্ন মহলকে, তাদের কথা যদি এই সরকার শোনে তাহলে সেটা অবশ্যই আশাবাদের বলেই মনে করি। এখন এই যে চীন সফর, তার পরপরই হচ্ছে জাপান সফর। এই দুটো সফরের মধ্য দিয়ে কিন্তু অসংখ্য অর্থনৈতিক চুক্তি হবে। এই চুক্তিগুলো বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে একটা বুনিয়াদ তৈরি করবে বলে সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় দর্শক, সেই জন্য আমি বলবো যে তাৎপর্যপূর্ণ সময় যাচ্ছে। এই সময়টাতে যদি
বাংলাদেশ তার সোজা পথে চলতে পারে, তাহলে একটা নতুন রাস্তায় আমরা পা দিতে পারবো প্রিয় দর্শক। তো এইরকম একটা সময়ে জাতিসংঘের পক্ষ থেকেও সংস্কার কার্যক্রমের উপর খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সামনের দিনে নির্বাচন, সুশাসন, অন্যান্য সকল রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কি কি পরিবর্তন আসবে এটা নির্ভর করছে সংস্কারের উপর। আপনারা জানেন যে 6টি সংস্কার কমিশন হয়েছে। সেই 6টি সংস্কার কমিশন যদি পরিপূর্ণভাবে তাদের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে এটা বড় ধরনের একটা ইতিবাচক দিক হবে, জাতি হিসেবে আমরাও এগিয়ে যেতে পারবো। ধরুন আমি ছোট্ট একটা বিষয় বলি, যে যদি বাংলাদেশে এই বিধিটি প্রকৃত অর্থেই চালু হতে পারে যে দুবারের বেশি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন না, দুবারের বেশি যদি না হন, তাহলে কিন্তু ক্ষমতার প্রতি যে অব্যাহত বা সীমাহীন লোভ সেটা কমে যাবে, এবং এই কমাটা শুধু উপরের দিকে না, এটার একটা দৃশ্যমান লাভ আমরা একেবারে তৃণমূল পর্যায়ে দেখব। আমরা আসলে যেন তেন ভাবে ক্ষমতা ধরে রাখতে চাই, ক্ষমতায় কেউ একবার গেলে তা আসলে ছাড়তেই চায় না। মানে ক্ষমতার চেয়ারের সঙ্গে আমাদের শরীর এমন ভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখা হয় যে মানে টেনে ছিঁড়ে আসলে আলাদা করা যায় না। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন এই ধরনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, তখন তার একটা সুফল সাধারণ জনগণ পেয়ে যাবে। অবাক একটা ব্যাপার যে এবার এই মাসে যারা বিদ্যুৎ বিল পেয়েছেন, আমি খুব অবাক ভাবেই লক্ষ্য করলাম যে আমার বিদ্যুৎ বিল, আমার দুটো জায়গায় বিদ্যুৎ বিল দেখলাম, একটা হচ্ছে 1800 টাকা আর অন্য আরেকটি বাসায় সেটি 1100 টাকা। মানে গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন বিদ্যুৎ বিল এসেছে এই রমজানে। তো এটা নিঃসন্দেহে ইতিবাচক। আমি বিলটি আপনারা চাইলে দেখাতে পারবো। তো এটা আসলে কি জন্য হলো, এটা কি আসলে বিদ্যুৎ অফিসে ঘুষ দুর্নীতি হচ্ছে না এখন, বা তুলনামূলক কম হচ্ছে সেই কারণে কিনা, সেটি আমি তদন্ত করিনি বা সেই বিষয়ে আসলে বিস্তারিত জানিনি। তবে এটা তো আশার দিকই, যেটা সত্য সেটাই বলতে চাই, সাদার চোখে বলতে চাই। আমি ব্যক্তিগত একটা জবানবন্দি আপনাদের সামনে হাজির করছি যে এই রমজানে আমি কোনো রাজনৈতিক দল বা কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিলে যাইনি, বিশেষ করে রাজনৈতিক দলের ইফতার মাহফিলে যাইনি, কারণ রাজনৈতিক বিভিন্ন দলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এই মুহূর্তে কেবলমাত্র সাংবাদিকতার সঙ্গেই যুক্ত রয়েছি, সাংবাদিকতার মধ্য দিয়ে সত্য তথ্যটি তুলে ধরতে চাই। এই সত্য তথ্য তুলে ধরতে গিয়ে কারো প্রতি কিছুটা দয়া দেখানো, কারো প্রতি বিদ্বেষ পোষণ করা, সেটা করতে চাই না। যা সত্য সেটি যদি তুলে ধরতে পারি এবং সেটি যদি আসলে প্রকৃত অর্থেই পারা যায়, তাহলেই সমাজের জন্য কল্যাণকর। সবসময় জনগণ সংশ্লিষ্ট থাকা, জনগণের ভাবনাটাই ভাবা, এটা তখনই ভাবা যাবে যখন আপনি কোনো রাজনৈতিক দল বা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা না নেবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কোনো রাজনৈতিক দল এবং রাষ্ট্রের পক্ষ থেকে সুযোগ সুবিধা কখনো নেবার মতো লোভ না দেখাই। ভালো থাকবেন, সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। রাজনীতিটা হয়ে গেছে কি জানেন ভাই, ওই যে মায় বানায় পুঁতে গেছে 10 ভরি 1 টাকা, এরকম হয়ে গেছে। যার যা ইচ্ছা তাই করতেছে, পুরা স্বাধীনতা পাওয়া গেছে। তো কিন্তু স্বাধীনতা পাইলে কি হবে, আল্লাহর মাই দুনিয়ার বাইর, পাপ বাপ তো ছাড়ে না, আপনারাও ছাড়া পাবেন না। এই শাহবাগীদের বিচার হবেই, এই শাপলা চত্বরের বিচার হবেই। আসসালামু আলাইকুম। এই যে গণজাগরণ মঞ্চ, শাহবাগী, এদের জন্ম কেন হয়েছিল, কিভাবে এদের জন্ম হলো, এটা আমরা সবাই জানি। যারা জানেন না তাদের জন্য 2 লাইনে বলি। ওদের জন্ম হয়েছিল শেখ হাসিনার আঁচলে। হ্যাঁ, তার আঁচলেই। তাদের মা শেখ হাসিনা, মায়ের আশা পূরণ করার জন্য এই মঞ্চটা জন্ম দেওয়া হয়েছিল শাহবাগে, বিশ্ববিদ্যালয়ের সামনে 2টা হাসপাতাল, সারা দিন রাত 24 ঘন্টা মাইক বাজায়া এখানে দেশের গান, মনে করেন যে পুরা দেশের চেতনা এখানে ঢাইলা দেওয়া হইতো। এবং সারা দেশের যত সাংবাদিক আছে চ্যানেলের, এদেরকে বাধ্য করা হইতো 24 ঘন্টাই তারা এখানে থাকতো, কেউ ঘুমাইতো না। রাত দিন 24 ঘন্টা লাইভ চলতো। তাদের কি চাওয়া? তাদের চাওয়া পাওয়া একটাই, আইন মানি না, ফাঁসি চাই, আইন মানি না, ফাঁসি চাই। কাদের ফাঁসি চাচ্ছিল? জামাতে ইসলামের বিচার চলতেছিল তখন। জামাতে ইসলামের বিচারে বিচারকরা, বিজ্ঞ বিচারকরা রায় দিলেন যে না, কাদের মোল্লা সাহেব যাবজ্জীবন কারাদণ্ড।
আল্লামা সাইদি হুজুর যাবজ্জীবন কারাদণ্ড। এরা মঞ্চ বানায়া আয়সার দাবি তুললো বিচার মানি না, ফাঁসি চাই, মানে ওই রায় মানি না। এটা কার মনের আশা পূরণ করার জন্য? ওই যে বললাম, যার আঁচলে এদের জন্ম, তার মনের কথা, সেটা চালাকি করলো। মানে শেখ হাসিনা একটা চালাকি করলো যে বিচারকরা এইভাবে রায় দিবে, তারপরে কি হবে, জনগণ একটা মঞ্চ বানায়া ওইখান থেকে যখন বিচার চাইবে তখন মানুষ ভাববে আমার কোনো দোষ নাই, আমি এর মধ্যে কোনো কিছুতে জড়িত না। দর্শক চাইতেছে, বিচারকরা আবার মাইনা নিছে। এই ফাঁসি চাওয়াতে কিন্তু বিচারকরা আবার মাইনা নিছে। কিভাবে কি হয়েছে আমি জানি না ভাই, কিভাবে এরা বিচার হইল জানি না। এই বিচারের আবার তদন্ত হওয়া উচিত। কারণ কি, যেখানে বিচারক রায় দিল যাবজ্জীবন, সেখানে এই যে ইমরান সরকার, এই যে শয়তানটা, এই শয়তানটার কারণে, এর দলের কারণে এরা ফাঁসিটা দিল। কারণ এখান থেকে ফাঁসি চাওয়া হয়েছে। আর এই যে মঞ্চটা, গণজাগরণ মঞ্চ, শাহবাগী, এটাকে জানেন পপুলার করা হয়েছিল কিভাবে? অনেক সেলিব্রিটি এখানে আইসা 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা বৈঠা থাকছে, অথবা ভাষণ দিছে, অথবা গানের সাথে ঠোঁট মিলাইছে। অনেক বড় বড় ক্রিকেট প্লেয়াররাও এখানে আসছে। বাদ নাই ভাই, বাদ নাই। কারণ কি জানেন, ওরা সরকারের কাছ থেকে তো সুযোগ সুবিধা নিচ্ছে, গোপনে গোপনে অনেক আসতে বাধ্য। এইভাবে এই গণজাগরণ মঞ্চটাকে জানেন পপুলার করা হয়েছিল। এই সারা দেশের নজর থাকতো এই মঞ্চের দিকে। এই মঞ্চ থেকে যা চাওয়া হইতো সে দাবি পূরণ করা হইতো। আল্লামা সাইদি হুজুরকে যখন যাবজ্জীবন দিল, তখন এই ক্রিকেট প্লেয়াররা জানেন এই মঞ্চে হিসাব ফাঁসি চাইছে। আল্লামা সাইদি হুজুর বলছে না, এ আল্লাহ, আমাকে যারা অপমান করলো, অপদস্থ করলো জাতির সামনে, তুমি তাদের বিচার করবা। আল্লাহ বিচার করে নাই। আল্লামা সাইদি হুজুরের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। কিন্তু উনি দুশ্মন হয়েছিলেন কেন জানেন? উনি কিন্তু একমাত্র মানুষ যেখানে সংসদে দাঁড়ায়া ভারতের বিরুদ্ধে কথা কইছে, যেখানে গেছে ভারতের বিরুদ্ধে কথা বলছে। আজকে যে ভারত বিরুদ্ধে আন্দোলন চলতেছে, আমরা বুঝতে পারছি যে ভারত আমাদেরকে গ্রাস করে খায় ফেলছে। 54 বছর আমাদেরকে শেষ করে দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের চোখ খুলে দিছে। আমরা এখন বুঝতে পারছি, 5ই আগস্টের পর বুঝতে পারছি। আর 1 যুগ আগে আল্লামা সাইদি হুজুর বুঝতে পারছিল। আর ওই উনার বুঝতে পারার কারণেই ওই যে ভারতের ডিপ স্টেট বাংলাদেশের ডিপ স্টেটের সাথে তাল মিলায়া এই গণজাগরণ মঞ্চ বানায়া এখান থেকে রায় ঘোষণা করা হইতো। এদেরকে কি ছাইরা দেওয়া যায়? ছাইরা দেওয়া যায় না। এরাও বিচারের অধীনে চলে আসছে। অলরেডি এখানে 9 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাইরেছে। আরো আছে ভাই 100-র উপরে আসামি। চুনচুনকে বাইর করা হবে, চুনচুনকে বাইর করা হবে। কেউ ছাড় পাবেন না। কারণ কি জানেন? এরা একটা গণহত্যার সাথে জড়িত ছিল। শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেই রাতে এরাও হেলমেট টেলমেট পইরা আর্মস নিয়া পুলিশের সঙ্গে এরাও এই গণহত্যা চালাইছে। বিচার তো হইতেই হবে, কেন হবে না? এই যে যারা শহীদ হয়েছে 1400, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 শহীদ হয়েছে। এই 1400 পরিবারের মা বাপ বিচার চায়, বিচার চায়। আজকেও তারা মাঠে নামছে, তারা বিচার চায়। 14,000 যে পঙ্গু সারা বাংলাদেশের হাসপাতালে কাতরাইতেছে, তাদের মা বাপ এবং তারা বিচার চায়। তাদের বিচার তো আগে, তারপরে অন্য সরকার, নির্বাচন, যা কিছু ইচ্ছা, আগে বিচার হইতেই হবে। এই শাহবাগীরা আর মাঠে নামতে পারবে? আর শাহবাগে আসতে পারবে না। এই শাহবাগ কাণ্ডে জানেন একটা ভালো ঘটনা ঘটছে। সেটা কি জানেন? ছাত্রদল আর ছাত্র শিবির এক মঞ্চে চলে আসছে। কারণ কি জানেন? এই শাহবাগীরা সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির সবচেয়ে বড় নেতা, তার ফাঁসি চাইছিল, তাকে ফাঁসি দিছিল। এবং জানেন আপনারা, তারা দল বান্ধা চিটাগাঙে কবরে যায়া, এই শাহবাগীরা চিটাগাং রাউজানে কবরস্থানে যায়া কবরের উপরে হামলা করছিল। চিন্তা করতে পারেন? যার জন্য ছাত্র দলও কিন্তু ছাত্র শিবিরের সাথে চলে আসছে। আর ছাত্র শিবিরের ভিতরে তো আগুন জ্বলতেছেই। ওনারা আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি দেওয়ার জন্য এখান থেকে দাবি তুলছিল। একজনের যাবজ্জীবন হয়েছে, তার ফাঁসি চাইছে। এইভাবে অনেকের ফাঁসি দেওয়াইছে। তোমাদেরকে আবার বুঝাবে রাজনীতি কি। আপনারা চিন্তা করেন, এই যে লাকি মেয়েটা দেখেন পুলিশের গায়ে হাত তুলছে। কিছু পত্রিকা জানেন ভুল ব্যাখ্যা দিছে। ওই পুলিশ অফিসার সামনে এসে কথা বলছে এবং ভিডিও ফুটেজ আছে। এই মেয়েটি আগে গায়ে হাত তুলছে এবং তারা আগে হাত তুলছে। উনি সিভিলে ছিলেন, উনি বারবার বুঝাইতেছিলেন যে তোমরা হট্টগোল করো না, তোমরা 2-4 জন চলো আমার সাথে ভিতরে। কিন্তু না, পুরো দল মাইন্দা যাবে। এদের নিয়ত খারাপ ছিল। এই লাকি মেয়েটার গত 7 মাসের তার ফেসবুকের স্ট্যাটাস গুলা দেখেন,
সব কিছু এই সরকারের বিরুদ্ধে। এবং যখন জুলাই আগস্টের অভ্যুত্থান চলতেছিল, সব কিছু জুলাই অভ্যুত্থানের সবাই বিরুদ্ধে কথা বলছে। এর পিছনে কেউ একজন আছে, এর সমস্ত কল রেকর্ড বাইর করতে পারেন, এর সমস্ত কল রেকর্ড বাইর করা উচিত। আর ওকে কেন গ্রেপ্তার করতেছেন না? ও পুলিশের গায়ে হাত তুলছে, তো ওকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ওকে গ্রেপ্তার কইরা ওর কল রেকর্ড এবং ওর সাথে কার কার যোগাযোগ আছে, কেন আজকে এই ঘটনা ঘটাইলো, সবকিছু বাইর করেন। বাইর করলেই তো সবাই সাবধান হবে। সবাইকে সাবধান তো হইতেই হবে, সাবধান হইতে বাধ্য। কোনো চিন্তা করেন না ভাই, কেউ গায়ের জোরে চলবেন তো? গায়ের জোর কারোর চেয়ে কারো কম না, রম না সম না, কেউ চেয়ে কেউ কম না। সবাই জন্য সবাই দোয়া করবেন, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখবেন। আল্লাহ হাফেজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন? ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন, এবং শুধুমাত্র যে রাজনৈতিক অঙ্গনেই আলোচনা চলছে তা কিন্তু নয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, সেখানেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, এবং সেখানে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরে আসবেন ব্যাপারটা এরকম ভাবে অ্যাড্রেস করা হয়নি। বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন, এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। আপনারা জানেন বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি নানান ধরনের সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। সেই 2013 সালের শাহবাগ যেন আবারও নতুন করে জেগে ওঠার একটা চেষ্টা চলছে। অন্যদিকে শাপলা চত্বরে সেই দুঃসহ স্মৃতিও রয়েছে কারো কারো মনে। সবকিছু মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবারও বাংলাদেশে ফিরে আসবেন? ফিরে আসলে তার পরিণতি কি হতে পারে, বা তিনি কিভাবে বর্তমানে প্রতিকূল সময়ে বাংলাদেশে ফিরে আসার সাহস করছেন, এমন নানান খবর কিন্তু ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে। শেখ হাসিনার আজকে একটি বক্তব্য কিছুক্ষণ আগে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। সেখানে তিনিও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন নানান বিষয় নিয়ে প্রতিবাদ করতে। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বক্তব্য রাখতেই পারেন এবং তিনি রেখেছেন, কিন্তু পরিস্থিতি কি তাই বলে? মূলত আসলেই কি সম্ভব শেখ হাসিনার বাংলাদেশে এই মুহূর্তে ফিরে আসা? শেখ হাসিনা এক্ষেত্রে বেশ কিছু দিন তিনি সময় দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তাদের ভাষ্য অনুযায়ী বা আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী, বা আওয়ামী লীগ যেটা মনে করে, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কিছু সময় দিয়েছে, এবং সেই সময়টুকুতে তারা দেখেছে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশৃঙ্খল পরিস্থিতি কতটুকু তারা সামলে নিতে পারে। এবং এখনো যেহেতু বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, প্রতিনিয়তই আমরা ধর্ষণের খবর পাচ্ছি, এবং আজকে সেই মাগুরা শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছে। তার মৃতদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে তার জন্মস্থান, এবং সেখানে তার নামাজে জানাজাও হয়ে গেছে, দাফনও হয়ে যাওয়ার কথা। এবং এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে নানান ধরনের রাজনৈতিক আলোচনা ঠাঁই পাচ্ছে বারে বারে। ভারতের দিক থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন, তিনি প্রধানমন্ত্রী রূপে ফিরবেন, যেটি আমরা শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির পশ্চিমবঙ্গের নেতা বা বিধানসভার তিনি নেতা, তিনি এর আগে থেকে অনেকদিন ধরে তিনি বলে আসছিলেন এই একই রকম কথা। কিন্তু শেখ হাসিনা কি করে বাংলাদেশে ফিরবেন, বা সেই পরিস্থিতি কি করে তৈরি হবে, এটা কি শুধুমাত্র গাল গল্প, নাকি এই কথার কোনো ধরনের ভিত্তি রয়েছে? শেখ হাসিনা 75-এর 15ই আগস্টের যেই ভয়াবহ পট পরিবর্তন ঘটে গেল বাংলাদেশে, তার পরবর্তী সময়ে ভারতে অবস্থান নেওয়ার পরে 6 বছর পরে 81 সালে 17ই মে তার ফিরে আসার সঙ্গে বর্তমানে তার যে ফিরে আসা, দুটার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 81 সালে শেখ হাসিনা স্বজন হারানো একজন বাঙালি নারী, বাঙালি কন্যা হিসেবে তিনি এসেছেন, এতিম কন্যা হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন, এবং তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তার বাবার করা রাজনৈতিক দল, যদিও ততদিনে তিনি নিজেও আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, সেই দল বাকশাল থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ ছিল, কিন্তু শেখ হাসিনা তখন একেবারেই এসেছেন একজন ভিকটিম হিসেবে। কিন্তু বর্তমান সময়ের এত বছর পরের 81 থেকে 25-এ শেখ হাসিনা অনেক পার্থক্য রয়েছে এখানে।
তার বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ রয়েছে, গণহত্যার অভিযোগ রয়েছে, যদিও প্রতিটি কথোপকথনে বা প্রতিটি বক্তব্যে শেখ হাসিনা নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে থাকেন, কিন্তু সেটি আসলে কতটুকু নির্দোষ তিনি সেটি তার প্রমাণের জন্য তাকে তো মূলত এটা ফেস করতে হবে। তিনি কি আদৌ এগুলো ফেস করার জন্য এই মুহূর্তে তিনি তৈরি, সেটা কিন্তু কোনোভাবেই আমরা সে ধরনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিস যেটা বর্তমানে সারা দেশব্যাপী যে ধরনের নারী নির্যাতন, সহিংসতা বা যৌন সহিংসতা, ধর্ষণের ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিবাদে 15 তারিখ, আজকে 13ই মার্চ, 15ই মার্চ গণজাগরণ বা শাহবাগে সেই গণজাগরণ মঞ্চ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং অনেকেই যারা আওয়ামী পন্থী মানুষজন রয়েছেন তারা অনেকেই মনে করছেন যে এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ প্রশস্ত হবে। এটা কি নতুন ধরনের কোনো চাল কিনা সে ব্যাপারে আসলে সময় যত গড়াবে ততই আমরা স্পষ্ট হতে থাকব। তবে সেনাবাহিনী প্রধান যেভাবে তিনি বলেছেন, ফেব্রুয়ারি শেষের দিকে এসে কোনো ধরনের সংঘাত তিনি চান না, হানাহানি চান না, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ডিসেম্বরের মধ্যে তিনি অনুষ্ঠান করতে চান। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে নানান ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, পরিস্থিতি খুব দ্রুততম সময়ের মধ্য দিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে, এক ধরনের পরিস্থিতি অন্যরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। নানান কিছু, আমি অনেক কিছু বলছি না, আপনারা নিজেরা সেটি এক্সপিরিয়েন্স করছেন বা আপনারা সেটি দেখছেন, আপনারা সেটি জানেন এবং আপনারা সেটি বোঝেন। তবে শেখ হাসিনার এই যে ফিরে আসার যে চেষ্টা, বা তিনি নিজেও কিন্তু তার বক্তব্যে বা তার ফোন কলে বা তার কথোপকথনে তিনি বারংবার বলে থাকেন তিনি ফিরে আসবেন, তিনি ফিরে আসবেন। এবং তিনি বলেন যে তিনি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তিনি এবারের মতো বেঁচে গিয়েছেন, কারণ তার হাতে কিছু অসমাপ্ত কাজ মহান রাব্বুল আলামিন করাতে চান। এই বক্তব্য বা এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা কেন বলছেন? তার মানে কি তিনি বাংলাদেশে ফিরে আসার কোনো ধরনের ক্লিয়ার ইন্ডিকেশন পেয়েছেন? আবার সমন্বয়ক যারা, যদিও সমন্বয়ক পদটি বিলুপ্ত, এটি নাহিদ ইসলাম, তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি বলেছেন যে যেহেতু দল গঠন হয়ে গেছে এখন আর সমন্বয়ক ব্যাপারটা আগের মতো নাই। তারা শুরুর দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগের দাবি করেছিলেন, সেটা আমরা দেখেছি যে ভণ্ডুল হয়ে গেছে, সেই দাবি পূরণ হয়নি। এবং আমরা নানানভাবে দেখতে পাচ্ছি সেনাবাহিনী প্রধানের উপরেও নানান ধরনের তার পদত্যাগের বা তাকে সেনাবাহিনী প্রধানের পদ পাল্টে ফেলারও নানান ধরনের কথাবার্তা বিভিন্ন মহলে আমরা শুনতে পেয়েছি, সেটাও আমরা দেখছি যে একেবারে অপরিবর্তনীয় রয়েছে। এখন শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে সেনাবাহিনীর দায় রয়েছে এটা অনেকেই বলছেন, বা শেখ হাসিনাকে পর্যাপ্ত সময় দেয়া হয়নি, তিনি বক্তব্য রাখতে চেয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই সময় তাকে দেয়া হয়নি বক্তব্য রাখার, তাকে মাত্র 20-25 মিনিট বা 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় খুব জোর গলায় বলা হয়েছিল এতদিন ধরে যে সেনাবাহিনী গুলি চালাতে চায়নি বলেই শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত হয়েছে। তো যাই ঘটুক না কেন, শেখ হাসিনার অ্যাপয়েন্টেড দুজন মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রের শীর্ষস্থানীয় পদে রয়েছেন। এবং এই দুজন মানুষ যে শেখ হাসিনার ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন না, সেই ব্যাপারে আমরা কতটুকু নিশ্চিত হতে পারি? বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারাও চাইছেন শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করাতে। শেখ হাসিনা যে ফিরতে চাইছেন সেটা তিনি কি তার বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফিরছেন, নাকি পরিস্থিতি অন্যরকম কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে? আপনাদের প্রতি আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।